আছে তার মধ্যে ডেফিনিট যেটা হোস্ট সেটা হচ্ছে মশা, আর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে মানুষ। তো মানুষের মধ্যে ওই হোস্ট যেটা রয়েছে মানুষের মধ্যে ওই মশার বাহিত যে ম্যালেরিয়ার প্লাজমোডিয়াম ভিভাক্স তার অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেলটা চলে, আর মশার মধ্যে চলে সেক্সুয়াল লাইফ সাইকেল। তাহলে অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেলটা যখন চলে তার বিগিনিংটা কি করে হয় না, যখন কোনো এই ইনফেক্টেড মশা তার শরীরে এই জীবাণুর স্পোরোজয়েট দশাটাকে বহন করে এবং যখন সে কোনো সুস্থ মানুষকে কামড়ায় তখন তার এই প্রোবোসিস বা সুন দিয়ে তাদের প্রথমে লালাটা বেরোয়। এই লালাটা বেরোনোর সময়ই চলে যায় এই স্পোরোজয়েট। এই স্পোরোজয়েট ভিতরে চলে যাওয়া মাত্রই এরা রক্তের মধ্যে ঘুরতে থাকে এবং প্রথমে ধারণা করা হয়েছিল যে প্রথমে বোধ হয় এই স্পোরোজয়েটগুলি লোহিত কণিকাকে বা আরবিসিকে তারা আক্রমণ করে। পরে গবেষণায় জানা গেছে না, তারা তা করে না। তারা প্রথমে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে গোটা শরীরের মধ্যে ওরা ঘুরতে থাকে এবং একসময় যখন চলে আসে লিভারের কাছে তখন লিভারের মধ্যে সে তারা প্রবেশ করে ওইখানে তারা নারিশমেন্ট পায়, তারা পুষ্টি পায় ওখান থেকে এবং চুপচাপ ওখানে পড়ে থাকে 10-12 দিন। এরকম ওর মধ্যে থাকার সময় তাদের মধ্যে সংখ্যা বৃদ্ধি করার ব্যবস্থাটা শুরু হয়। কি করে না, যখন তারা এর মধ্যে ঢোকে তখন তারা একটা পরিণত দশা তৈরি হয়, সেটাকে বলা হয় সাইজন। এই সাইজনটির ক্ষমতা হচ্ছে প্রচুর সংখ্যা বৃদ্ধি করে কোষ বিভাজন করা এবং এটা সেই মাইটোসিস পদ্ধতিতে অনবরত কোষ বিভাজন করে এই মেরোজয়েটস বলে জিনিসগুলো তৈরি করবে। একসময় এই সেলগুলো ফেটে যাবে, ফেটে গেলে লিভার সেল থেকে সেটা বেরিয়ে রক্তের মধ্যে পড়বে। এই মেরোজয়েটসের দুটো উদ্দেশ্য আছে। একটা বিভাগ তারা আবার সে নতুন নতুন লিভার সেলকে যেগুলো আক্রমণ হয়নি এখনো সেগুলোকে নষ্ট করতে থাকে, তার ভিতরে প্রবেশ করতে থাকে। আর একটা দল আরবিসিকে আক্রমণ করে। এই আরবিসিকে আক্রমণ করার ফলে সেখানে এই মেরোজয়েটসগুলি ভিতরে ঢুকে তাদের এক একটি এরকম একটা ছোট্ট রিংয়ের মতন অংশ তৈরি করে, যেটাকে বলা হয় সিগনেট রিং। এই সিগনেট রিংয়ের মতন জিনিসটা থাকে, যার একদিকে থাকে নিউক্লিয়াসটা আর একদিকে এরকম গোল একটা রিংয়ের মতন অবস্থা তৈরি হয়। এই দশাটাকে বলা হয় ট্রফোজয়েড দশা। এই ট্রফোজয়েড দশা যখন ভিতরে থাকে তখন তারপরে তাদের মধ্যে কোষ বিভাজনের আবার প্রবণতা দেখা যায় এবং তারা তখন করে কি, এটা ছোট ছোট নিউক্লিয়াসের টুকরো করে কিছু কিছু সাইটোপ্লাজম নিয়ে তারা এই মেরোজয়েটসগুলোকে তৈরি করে। এই মেরোজয়েটস কিছু পরিমাণ সাইটোপ্লাজম আর একটু করে নিউক্লিয়াস নিয়ে এই মেরোজয়েটস তৈরি হয়। এই মেরোজয়েটসগুলোর আবার দুরকম বুদ্ধি আছে। তারা কি করছে না, এটা একদিকে এই নতুন নতুন আরবিসিকে আক্রমণ করে এইভাবে সাইকেলটা চলতে থাকে। আর একটা বিভাগ তারা এই যৌন দশার দিকে এগিয়ে যায়। সেখানে দেখা যায় যে প্রত্যেকটি এই মেরোজয়েটস একটা গোলাকার অংশে পরিণত হয় এবং দুরকম তার চেহারা উৎপন্ন হয়। দুরকম, এক জায়গায় ক্ষেত্রে প্রচুর পরিমাণ সাইটোপ্লাজম থাকে, খাদ্যকণা থাকে আর নিউক্লিয়াসটা থাকে ছোট। কিন্তু সেই ছোট যে সেলটি, ছোট নিউক্লিয়াসযুক্ত সেলটি, সেটা পরবর্তীকালে দেখা যায় সেটা ফিমেল অংশ তৈরি করে। আর এই যেটা আরেকটি অংশ যার মধ্যে সাইটোপ্লাজমটা কম, নিউক্লিয়াসটা ছোট বড়, এইরকম অবস্থা যেটা আছে সেইটা মেল গ্যামেট তৈরি করার জন্য হয়। এই দুটো সেক্স গ্যামেট তৈরি করার যে পদ্ধতি তাকে গ্যামেটোগনি বলা হয়। আর সেটা গ্যামেটোজেনেসিস পদ্ধতি হয়, গ্যামেটোগনি থেকে আসে, মাদার সেল সেখান থেকে আসে। এই অবস্থায় যখন মানুষের মধ্যে থাকে ঠিক সেই সময়ে যদি এই মশা তাকে অসুস্থ মানুষকে কামড়ায়
তখন দেখা যায় এই দুটি দশা তার মধ্যে প্রবেশ করে তার ক্রপে পৌঁছায়। ক্রপে পৌঁছানোর পরে সেখানে দেখা যায় তাদের এই মেল এবং ফিমেল গ্যামেটের একটা পরিবর্তন। সেই পরিবর্তনের মধ্যে দেখা যায় যে যে ফিমেলটা তার সাইটোপ্লাজমটার মধ্যে একটু ঘনত্ব বাড়ে এবং তাতে প্রচুর খাদ্যকণা ভর্তি থাকে বলে সেটা একটু বড় সাইজে বড় দেখায়। তাকে ম্যাক্রো গ্যামেটের মতনই বা মেগা গ্যামেটের মতনই তাকে বলা হয়। আর এইটাকে বলা হয় মাইক্রো গ্যামেট। এই মাইক্রো গ্যামেটের যে নিউক্লিয়াসটি আছে, এই নিউক্লিয়াস তার সামান্য সাইটোপ্লাজম নিয়ে ছোট ছোট এরকম কণা তৈরি করে এবং তারা পরবর্তীকালে দেখা যায় কি এরকম একটা লেজযুক্ত একটু মাথাযুক্ত এরকম কতগুলো স্পার্ম তৈরি করে। এই স্পার্মগুলো প্রস্তুত হয়ে থাকে যে কখন এর মধ্যমণি থেকে আলাদা হয়ে গিয়ে ওই ডিম্বাণুকে নিষেধ করবে। এদিকে ডিম্বাণুর অবস্থা কি না, ডিম্বাণুর অবস্থা ধীরে ধীরে যখন এরা সংখ্যা বৃদ্ধি করার জন্য বিভাজন করছে তখন দেখা যাচ্ছে তাদের মধ্যে নিউক্লিয়াস আর একটি নিউক্লিয়াস দুটো ভাগ হয়েছে এবং সেই নিউক্লিয়াস একটি প্রধান নিউক্লিয়াস থেকে যায় এবং তার সাইটোপ্লাজম নিয়ে বড় একটা আকৃতি নিয়ে থাকে, এটাকে ওভাম বলে। আর তার থেকে যেটা ছোট অংশ হয়ে বেরিয়ে যায় সেটাকে বলা হয় পোলার বডি। তাহলে যেটা বড় আছে তাকে বলছি আমরা ওভাম, যেটা ছোট রয়েছে তাকে বলছি আমরা পোলার বডি। এইভাবে যখন ওভাম এবং স্পার্ম তৈরি হয়ে গেছে তখন তারা দেখা যায় কি তারা ঠিক কেমোট্যাক্সিস পদ্ধতিতে তারা পরস্পরের মধ্যে এখানে সংযুক্ত হয়ে গেলে এই ডিম্বাণুকে এই স্পার্মটি নিষেক করলে ফার্টিলাইজেশন করলে তখন দেখা যায় কি ওটা জাইগোটে পরিণত হয়। এই জাইগোটে পরিণত এই সব কিছু হচ্ছে ওর শরীরের ক্রপের মধ্যে, যেখানে খাবার তার সে রক্ত শোষণ করে খাবার রেখেছিল সেইখানে। এই ডিম্বাণুকে পরিণত করতে গিয়ে দেখা যায় ও যে রক্তটা পান করেছিল তার হিমোগ্লোবিন ইত্যাদি সবকে সে ব্যবহার করে, আর রক্তের সঙ্গে যতটুকু খাবার গেছে সেটাকেও তারা ব্যবহার করে এই ডিম্বাণুর পরিণতি ধীরে ধীরে কীভাবে জাইগোটের দিকে এগিয়ে যায়। যখন জাইগোটটা তৈরি হয়ে যায় তখন একটা স্পিন্ডেল ধরনের আকৃতি নেয়, সেটা হয়ে যায় উকাইনেট। এই উকাইনেট এই যে ক্রপের যে দেওয়াল আছে সেই দেওয়ালটাকে ভেদ করে উপরের স্তর, তারপরে কোষীয় স্তর, পরে যে আবার একটা আবরণ আসে সেই আবরণের আর কোষের অন্তর্বর্তী স্থানে এইখানে ওই চুপ করে লুকিয়ে থাকে, এটার উশিষ্ট আকৃতিতে থাকে। এই উশিষ্ট আরো কোষ বিভাজনের কথার মধ্যে এগিয়ে যায়। যখন সেটা কোষ বিভাজন করে তখন দেখা যায় যে সেই ছোট ছোট কণাগুলো এক একটি স্পোরে পরিণত হবে, স্পোরোজয়েড তৈরি করতে যাচ্ছে। এই রকম অবস্থায় এই ছোট ছোট কণাযুক্ত এই যে একটা সাইটোপ্লাজমের মণ্ড সেইটাকে বলা হয় স্পোরোব্লাস্ট। এখানে ব্লাস্ট মানে মাদার সেল, তাহলে এখানে এই স্পোর মাদার সেলগুলোর মতন এটাকে মাদার সেল এটার মধ্যে থাকে। ধীরে ধীরে এইটা দেখা যায় যে প্রত্যেকটি কণা এই ধারের দিকে সুন্দর করে সাজানো অবস্থায় থাকে। এই জিনিসটা থাকার পরে দেখা যায় যে ধীরে ধীরে এর পরিণতি হয়ে গেলেই এর মাথাটা